আজকে এশিয়ার যে সচেতনতা, সেই সচেতনার জন্য যে জনসভা, সেই জনসভায় উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত মহাশয়, বনভূমি কর্মাধ্যক্ষ মোল্লা নাসির আলী এবং আমাদের জেলা পরিষদের মেম্বার একটু আগে আপনাদের সামনে বক্তব্য রাখলেন শ্যামলী রায় বাগদি মহাশয়া, তথা এই অঞ্চলের সকল স্তরের নেতৃত্ব, বুথ সভাপতি, সর্বোপরি আপনারা প্রত্যেকটা বুথ থেকে আগত মানুষজন, তথা আমাদের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আকুই সকল ব্যবসাদার, পথচারী, আকুইয়ের সকল শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষজনকে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই। আপনারা জানেন বর্তমানে এসআইআর হচ্ছে, আমরা সবাই হতাশাগ্রস্ত, চিন্তিত। একদিকে ধান কেটে মাঠে থেকে কেটে বাড়ি আনতে হবে, সেদিকে যেমন আমাদের কাজ আছে, তেমন আবার ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ না করলে আমরা নাকি ভারতবর্ষের মানুষ নই, আমরা নাকি বাংলার মানুষ নই, আমাদেরকে নাকি সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবে, আমাদেরকে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে। এরকম একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। দেখুন, এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে, দেশে থাকতে পারবো না, ভোটার লিস্টে নাম থাকবে না, এই যে চিন্তা ভাবনা, এগুলো কখন থেকে এসছে? আপনারা যারা সিপিএম পার্টি দেখেছেন, কংগ্রেস দেখেছেন, যারা কেন্দ্রে কংগ্রেস দেখেছেন, যারা এখানে রাজ্যে সিপিএম দেখেছেন, তাদের কোনো আমলে কি এরকম কোন রকম ঘটনা আপনারা দেখেছেন? না, দেখেননি। আমরা দেখছি এই 2014 সাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভারতবর্ষের বুকে আমাদেরকে কিছু কথা বললেন, যে কথা শুনে আমাদেরকে খুব ভালো লাগলো। তিনি বললেন কালো টাকা উদ্ধার হবে, তিনি বললেন প্রত্যেকটা মা বোনেদের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা ঢোকাবো। আমাদের এই বাংলা তথা গোটা ভারতবর্ষের মা বোনেরা ব্যাংকের লাইন দিলেন, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুললেন, ভাবলেন 15 লক্ষ টাকা আসবে, লাইনে দাঁড়ালেন, আধার কার্ড করলেন, বলল আধার কার্ড ছাড়া আপনারা কোনো কিচ্ছু পাবেন না, আধার কার্ড করতেই হবে, আধার কার্ড না করলে আপনারা দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। আপনারা আবার লাইনে দাঁড়ালেন, আপনারা সমস্ত কিছু কাজ ত্যাগ করে লাইনে দাঁড়ালেন আধার কার্ড করার জন্য। আর আজকে এসআইআর হচ্ছে, এই এসআইআর এর সময় যখন আপনি প্রমাণপত্র হিসাবে আপনার আধার কার্ড নিয়ে যাচ্ছেন, বলছে না এই আধার কার্ড দিয়ে আপনার প্রমাণপত্র হবে না। ভাবুন, 2014 সালে এই দলটা এসে প্রথম বলল আপনি লাইনে দাঁড়ান, স্কুলে যান, ছবি তুলুন, কাগজ আনুন, আধার কার্ড করুন। যারা আধার কার্ড করতে পারেনি, আজও 400-500 টাকা খরচ করে আধার কার্ড তারা বিভিন্ন কম্পিউটার সেন্টার থেকে করতে বাধ্য হচ্ছে। আর আজকে বলছে এসআর এর নাম সময় আপনার আধার কার্ড হবে না, বলছে 2002 সালে ভোটার লিস্টের নাম থাকতে হবে, 2002 সালের আগে আপনার জন্ম সার্টিফিকেট থাকতে হবে, আপনার জমির পর্চা থাকতে হবে, নয়তো জব কার্ড থাকতে হবে। আধার কার্ডের কোনো মূল্য নেই। একদিকে বলছে আধার কার্ডের মূল্য নেই, আর একদিকে বলছে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক না করলে
আপনি রেশনের মাল পাবেন না। আবার আপনি লাইনে দাঁড়ালেন, রেশন কার্ডের সাথে লিংক করলেন। আবার বলল ফোন আসবে না, ফোনের সাথে লিংক করতে হবে। আপনি আবার ফোনের দোকানে গেলেন, কম্পিউটার সেন্টারে গেলেন, তথ্য মিত্র কেন্দ্রে গেলেন, আপনার যে ফোন নাম্বার তার সাথে আধার কার্ড লিংক করলেন। আবার বলল জব কার্ডের সাথে লিংক করতে হবে, নাহলে কাজ পাবেন না। আপনার আবার লাইনে দাঁড়ালেন, জব কার্ডের সাথে লিংক করলেন। আবার বলল আপনার যে প্যান কার্ড, সেই প্যান কার্ডের সাথে লিংক করতে হবে। আবার আপনি লাইনে দাঁড়ালেন, প্যান কার্ডের সাথে লিংক করলেন। আবার বলল ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করতে হবে। আপনি আবার দাঁড়ালেন, ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করতে হবে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন বলি, সরকার পারত না একবারে বলে দিতে? একবারে বলে দেওয়া যেত যে আপনারা ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, জব কার্ড, প্যান কার্ড, যা কার্ড আছে আধার কার্ড লিংক করে দেন। আজকে আবার যে ফর্মে যে আধার কার্ডটা লিখছে, দেখবেন ফর্মে লেখা রয়েছে আধার নাম্বার। সেই আধার নাম্বারটা নিচ্ছে কেন জানেন? ভোটার কার্ডের সাথে লিংক করার জন্য, আপনার কোনো ডকুমেন্টসের জন্য নয়। একদিকে বলছে আধার কার্ডের মূল্য নেই, আর একদিকে আপনাকে সারাক্ষণ ব্যস্ত করছে, লাইনে দাঁড় করাচ্ছে। আপনার যেন কাজ নেই, আপনার কর্ম নেই, আপনার সাংসারিক কোনো কর্ম নেই, আপনাকে কোনো কিছু করতে হয় না। এই দলটা এসে আপনাকে শুধু লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। আর হঠাৎ করে 2016 সাল রাতের বেলায় মনে পড়ে গেল নোটবন্দি করতে হবে। নোটবন্দি হলো, বিজেপির নেতারা বলল এবারে কালো টাকা উদ্ধার হবে, জিনিসপত্রের দাম বাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদ করেছিল। কিছু বিজেপি নেতা তখন কুরুচিকর মন্তব্য করছিল। আজকে দেখুন প্রমাণ হয়ে গেছে, নোটবন্দি করে ভারতবর্ষের কোন রকম অর্থনৈতিক উন্নতি হয়নি। নোটবন্দি করে কোন রকম দ্রব্যমূল্যের দাম কমেনি। আজকে কোন রকম নোটবন্দি করে ভারতবর্ষের কোন নাগরিক বলতে পারবেন না যার উন্নতি হয়েছে। কিন্তু যেটা কষ্ট হয়েছে, আমাদেরকে এটিএম এর লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, আমাদেরকে ব্যাংকের লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। এই সরকারটা এসে আমাদেরকে কোনো দেওয়ার জন্য কিছু লাইনে দাঁড় করাচ্ছে না, শুধু আমাদেরকে ভয় খাইয়ে, আমাদেরকে ভীতি সঞ্চার করে আজকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। প্রতিনিয়ত এই সরকারটার বিরুদ্ধে আমাদেরকে একজোট হতে হবে। এটার জন্যই আপনাদেরকে বলতে আসা। কিছু মানুষ বলছে এসআই হচ্ছে, তো কি প্রবলেম হচ্ছে? আমরাও বলছি এসআই হোক। 2002 সাল যখন এই বাংলার বুকে সিপিএম ক্ষমতায় ছিল, 2002 সাল যখন কেন্দ্রে কংগ্রেস ছিল, তখন তারাও এসআই করেছিল। কেমন করে এসআই হয়েছিল? না, এই প্রত্যেকটা মানুষের কাছে যাওয়া, প্রত্যেকটা মানুষকে তার তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করা এবং তাদের ফর্ম জমা দিয়ে ভোটার লিস্টে নাম তোলা। যদি মিসিং হয় তাকে আবার ফর্ম ফিল আপ করানো, যদি মিসিং হয় তাকে আবার ফর্ম ফিল আপ করানো এবং স্ক্রুটনি করে দেখা কোন ব্যক্তির নাম বাদ গেছে কিনা। এই জন্য 2 বছর টাইম নিয়েছিল। 2002 সাল তৎকালীন সিপিএম পার্টি তখন এখানে ক্ষমতায় ছিল। আজকে বলুন, যে কাজটা 2 বছরে করা যায়, আমি বলছি খুব তাড়াতাড়ি করতে হবে। 1.5 বছরে হোক, 1 বছরে হোক। আজকে বিজেপি বলছে না, সিপিএম 2 বছর ধরে, কংগ্রেসরা 2 বছর ধরে এসআর করেছে, আমরা 1 মাসে এসআর করব। তার ফলস্বরূপ কি হচ্ছে? তার ফলস্বরূপ দেখুন, আপনারা হ্যারেস হচ্ছেন। এত ফর্ম কে ফিল আপ করবে, কার নাম থাকবে, কার নাম বাদ যাবে, আমরা নিজেরাই জানি না। আজকে বিএলও যারা নির্বাচন কমিশনের কাজ করছে, 2 বছরের কাজটা 1 মাসে করার জন্য এখন অবধি 10 থেকে 12 জন আত্মহত্যা করেছে বিএলও। আজকে সরকারি তারা কাজ করে, চাকরি করে, তারা আস্থা হারাচ্ছে। কারণ তারা দেখছে একটা গ্রামের দায়িত্বে আমি আছি, যদি গ্রামের সবার ফর্ম ফিল আপ করে কম্পিউটারে আপলোড করতে না পারি, যদি নাম বাদ যায়, তাহলে ওই আমার গ্রামের মানুষগুলো আমার বাড়িতে এসে হানা দেবে, আমার পিঠের চামড়া তুলে দেবে, আমার বাড়ি লুটপাট করবে, আমাকে গাছে বেঁধে জিজ্ঞাসা করবে, তুমি বাবা বিএলও ছিলে, আমার ভোটার লিস্টের নামটা বাদ গেল কেন?
কি প্রশ্ন করবেন তো? আমরা সবাই করব। যদি কালকে আমার নাম বাদ যায়, আমি আমার গ্রামে যে বিএলও আছে, যিনি মাস্টারমশাই আছেন, যিনি আইসিডিএস কর্মী আছেন, যিনি হাই স্কুলের টিচার আছেন, তাকে তো আমরা ছাড়বো না। কারণ নরেন্দ্র মোদীকে আমরা ধরতে পারবো না, অমিত শাহকে আমরা ধরতে পারবো না, বিজেপির বড় বড় নামী দামি যে নেতারা রয়েছে বড় বড় লেকচার দেওয়ার জন্য, তাদেরকে তো ধরতে পারবো না। আমরা কাকে ধরবো? আমরা বিএলওকে ধরবো। আজকে বলুন তো, বিএলওর কি দোষ? এক মাসের মধ্যে হাজার লোকের ফর্মকে স্ক্রুটনি করে তাদের বাড়িতে বাড়িতে ফর্ম দিয়ে তারা প্রতিনিয়ত জমা দিচ্ছে কিনা সেই ফর্ম জমা নিয়ে স্ক্যান করে আপলোড করে বিডিও অফিসে হার্ড কপি পাঠিয়ে কোন নামটা রইলো কোন নামটা গেল না প্রতিনিয়ত স্ক্রুটনি করে, তারও কাজটা কিন্তু কঠিন। তাই আমাদের সরকার বলেছিল কম করে 1 বছর টাইম দেওয়া হোক। গতবারে এসে আগে 2 বছর হয়েছিল, এবারে কেন 1 মাস? আজকেও প্রতিবাদ করছি। প্রতিবাদ আমরা করব, বিজেপির চক্রান্তের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে। কিন্তু আপনাদেরকে সচেতনতার জন্য বলবো, যারা ফর্ম ফিল আপ করতে পারেন, এখনো টাইম আছে, আপনারা ফর্ম ফিল আপগুলো করে দেন। এবং প্রতিজনকে বলছি, আপনারা ফর্ম ফিল আপ করে অবশ্যই জমা দেবেন। যদি আপনাদের বাড়ির কেউ বাইরে থাকে, বাইরের কাজে গেছে, কর্মসূত্রে বাইরে আছে, আপনার দায়িত্ব হচ্ছে তার ফর্মটা ফিল আপ করে জমা দেওয়া। যদি আপনি জমা দিতে না পারেন, আপনার ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ যাবে। যদি বাদ যায়, আপনাকে বলবে ভারতবর্ষের নাগরিক নন। যদি আপনি নাগরিক না হন, আপনি রেশন কার্ড পাবেন না, স্বাস্থ্যসাথী কার্ড পাবেন না, এলাকায় থাকতে পারবেন না, নানা রকম পরিস্থিতি আপনাকে প্রমাণ করতেই হবে। আপনাকে বাঁচার জন্য, আপনার পরিবারকে বাঁচানোর জন্য আপনাকে প্রমাণ করতে হবে আমি ভারতীয়, এই বাংলার মাটিতে জন্মেছি। আজকে দেখুন, বিজেপির নেতারা আজকে হ্যারেস করছে। আজকে বিজেপির নেতারা বলছে বাংলাদেশি রয়েছে, রোহিঙ্গা রয়েছে। আজকে বলুন তো, আমাদের গ্রাম, আমাদের পাড়া, আমাদের অঞ্চল, আমাদের ব্লক, আমরা প্রতিনিয়ত ঘুরি। আমাদের যদি বুথ ভিত্তিক দেখি, আপনি বলুন তো এখানে একজন বলতে পারবেন আপনার বুথে 2002 সালের পর অমুক জন আমাদের এখানে এসে বসবাস করছে? বলতে পারবেন? কেউ আছে? আপনি বলতে পারবেন যে এই লোকটা আমরা চিনি না, এখানে এসে আছে? আমরা সবাই জানি আমাদের এখানে কেউ নেই বাইরে। আমরা গ্রামের সকলকে আমরা চিনি, প্রত্যেকের সাথে প্রত্যেকের আমাদের সম্পর্ক আছে। কিন্তু আজকে বলুন, যদি কেউ দলিল হারিয়ে ফেলে, যদি কারো স্কুল সার্টিফিকেট না থাকে, আমরা জানি সে 50 বছর ধরে আমার গ্রামে সে বসবাস করছে, তাকে চিনি, তার বাবাকে চিনি, তার দাদুকে চিনি, কিন্তু তারপরও তার ডকুমেন্টস নেই। আমাদের মৌখিক কথায় সে আমাদের এখানে আকুই এক, আদিলপুর হোক, ছোট গোবিন্দপুর হোক, বঙ্কি হোক, মাত্রা হোক, তিসালা হোক তার বাড়ি, কিন্তু খাতা কলমে যদি সে প্রমাণ করতে না পারে, তার নাম বাদ যাবে। আজকে কি অমানবিক একটা সরকার আমাদের মাথার উপরে দাঁড়িয়ে রয়েছে। আজকে বলুন তো, বিজেপির অনেক নেতারা আপনারা বক্তৃতা শোনেন, কোন নেতা আজ পর্যন্ত বলেছে আপনাদের কাছে যে আমরা বাংলার জন্য, আমরা ভারতবর্ষের জন্য এই এই কাজ করেছি? তাদের মুখে শুনেছেন? বিজেপির কোন নেতাদের মুখে শুনেছেন যে এই কাজ করলাম আর আগামী দিনে এই কাজ করব? আপনি তাদের মুখে এই সব শুনতে পাবেন না। তারা কোনোদিন বলেছে যে এই 5টা প্রকল্প চালু করেছি? আমার পূর্ববর্তী বক্তা শ্যামলীদি বলছিল যে লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, একদিকে কৃষকরা কৃষক বন্ধুর মধ্য দিয়ে চাষিরা টাকা পাচ্ছে, একদিকে বার্ধক্য বিধবারা বার্ধক্য বিধবা ভাতা পাচ্ছে, একদিকে মহিলারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, একদিকে স্কুলের ছাত্ররা তারা কন্যাশ্রী, ছাত্রীরা কন্যাশ্রী পাচ্ছে, ছাত্ররা বিভিন্ন স্কলারশিপ পাচ্ছে, যুবশ্রী পাচ্ছে, আর একদিকে প্রত্যেকটা মা বোনের নামে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হচ্ছে, একদিকে ঢালাই রাস্তা হচ্ছে, একদিকে আবাসের বাড়ি হচ্ছে। আমরা কোথাও কিছু আপনারা দেখতে পাবেন, একদিকে কাজ চলছে, আমরা সেগুলো বলতে পারি। আমরা এগুলো কোনো রকম আপনার গ্রামে এসে পিঠে কেটে আপনাদের কাছে বলতে চাই না, এগুলো তৃণমূল কংগ্রেস করছে। আর আপনি দেখতে পাবেন আমাদের একটা এমএলএ রয়েছে, যে এমএলএ 25,000 টাকা 15,000 টাকা লাইট লাগায়। কখন লাগায়? ঠিক ভোট যখন আসে। লোকসভার ভোট এসেছিল, মোড়ে মোড়ে একটা করে লাইট লাগিয়ে দিয়ে গেছে। লোককে বলেছে আমি বিরাট কাজ করছি, আবার মাইক বানছে দিয়ে বলছে আমাকে তৃণমূলের নেতারা কাজ করতে দিচ্ছে না। আরে বাবা, তুই তো একরকম কথা বল,
হয় বল আমি কাজ করতে পারছি না, নয় বল কাজ করতে দিচ্ছে না। কিন্তু মাঝে মাঝে এখানে সেখানে একটা করে লাইট বসিয়ে বলছে বিধায়ক লাইটটা বসালো, কখনো নারকেল ফাটাচ্ছে, কখনো ফিতে কাটছে, কখনো মাইক বেঁধে, কখনো ফেসবুকে বলছে আমরা ফিতে কেটে আমরা উদ্বোধন করছি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশ আমাদেরকে দেয়নি। আমরা কোটি কোটি টাকা খরচ করে রাস্তা করছি, কোনো রকম আমরা ফিতে কাটতে আসিনি। আমরা লাইট করছি, কোনো রকম ফিতে কাটতে আসিনি। 10 লক্ষ করে টাকা আমাদের পাড়া আমাদের সমাধানে আপনাদের বুথে বসলো, লোকজনকে নিয়ে আলোচনা করে কাজ হলো। এখন বর্তমানে কাজ চলছে, কোথাও মিনি হচ্ছে, কোথাও ঘাট হচ্ছে, কোথাও রাস্তা হচ্ছে, কোথাও সেট হচ্ছে, কোনো রকম উদ্বোধন নেই। কিন্তু এই এমএলএ তিনি শুধু উদ্বোধন করছে আর বলছে আমরা কোনো রকম নাকি কাজ করতে দিচ্ছি না। একদিন দেখলাম হঠাৎ করে নদী ভাঙন দেখতে গেছে, নদী ভাঙনের কাজ চলছে। মমতার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মামাটি মানুষের সরকার, আপনার আমার সরকার সেই কাজ করছে। দেখছি হঠাৎ করে এমএলএ সেখানে গেছে, গোটা কত চামচে নিয়ে একটা চামচে বলছে এমএলএ সাহেব আমাদের নদী ভাঙনটা করে দিল। আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলাম, আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বললাম এই কাজ এমএলএ করছে না, যদি এমএলএ করে তাহলে তিনি একটা বোর্ড লাগিয়ে দিক যে এই কাজটা আমি করছি। তখন ফেসবুকে এসে বললেন আমি চিঠি দেখাচ্ছি, আমি অমুক দেখাচ্ছি, আমি তমুক দেখাচ্ছি, আমি এই কাজ করেছি বলে তিনি নিজের ঝোল নিজের কাঁপিয়ে নেওয়ার চেষ্টা করলেন। আবার সেদিন কুচুমুড়িতে একটা আমি সভা করেছি, সবার পাল্টা সাংবাদিক থেকে তিনি বলছেন তৃণমূলের নেতারা জানে না সেখানে আমি কাজ করতে পারি না, আমার মাত্র 60 লক্ষ টাকা আছে, 60 লক্ষ টাকা দিয়ে আরে যারা যেতে ছিল আপনারা জানেন না 60 লক্ষ টাকা পাই, এই 60 লক্ষ টাকা দিয়ে আমি কতটা কাজ করব? আরে বাবা তুই যদি 60 লক্ষ টাকা পাস তাহলে তোর দাবি করার দরকার কি? নদী ভাঙন আমি করছি, রাস্তা আমি করছি, তোর পুরো যতটুকু আছে ততটুকু কর। তাই আমি সংলগ্ন এলাকার সকল স্তরের মানুষকে বলবো আপনারা দেখুন 2011 সাল সিপিএম রটিয়েছিল, অষ্টম বামফ্রন্ট গঠন করছে। আমরা আকুয়ের বুকে আমি তৎকালীন সময় এখানে মঞ্চ বেঁধে বলে গেছিলাম 2011, 2010, 2009 যে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আসছে, অষ্টম বামফ্রন্ট সরকার হচ্ছে না। সেদিন কিছু হিন্দু মানুষ বলেছিল যে অষ্টম বামফ্রন্ট গঠন হবে, আমরা সেদিনও বলে গেছিলাম মমতার সরকার হচ্ছে। কত সিট পেল? 186। তারপর 2016 সাল কংগ্রেস সিপিএম জোট বাঁধলো, আবার বললো কংগ্রেস সিপিএম এর জোট সরকার আসছে। আমরা বলে গেছিলাম জোট সরকার আসছে না, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসছে, বেশি সিট নিয়ে আসছে। কটা পেল? 211। 211 এলো 2021। বিজেপি এলাকায় তাণ্ডব করলো, কখনো বলছে পঞ্চায়েত দখল করবো, কখনো বাড়ি ভাঙচুর করলো, কাউকে জরিমানা করলো, ব্যবসাদারদের কাছে তোলা তুললো, এলাকা বিশৃঙ্খল করে বললো আমরা ক্ষমতায় আসছি 2021। আমরা তৃণমূলীরা সেদিনও বলেছিলাম মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে, কারণ মানুষ উন্নয়ন দেখতে চায়। যারা উন্নয়ন পায়, যারা উন্নয়ন দেখতে পাচ্ছে তারা উন্নয়নের পক্ষে ভোট দেবে। আপনারা দেখুন 2021 215টা সিট নিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলো। তাহলে প্রথম ছিল 186, তারপরে হলো 211, তারপরে হলো 215, এবারে আসছে 226। আজকে আকুয়ের বুকে দাঁড়িয়ে আকুই সংলগ্ন সকল স্তরের শুভবুদ্ধি মানুষ আপনাদেরকে একটা কথা দিয়ে যাচ্ছে, আজকে চ্যালেঞ্জ রাখুন 230টার বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার পশ্চিম বাংলায় আসতে চলেছে। দিনের পর যেমন রাত আসে, রাতের পর যেমন দিন আসে, ঠিক তেমনই সঠিক শুধু সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবার জন্য মুখ্যমন্ত্রী হবে। আর যে চামচেরা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল করছে তাদেরকে আপনারা ওয়াচ করুন, নজরে রাখুন। মানুষকে বিশৃঙ্খলা করছে, তারা কোনো মানুষের একটা ফর্ম ফিল আপ করে দিয়ে সুবিধা করতে পারে না। তারা দুয়ারে সরকারে যখন মানুষগুলো লাইনে দাঁড়িয়ে থাকে কাজ করার জন্য, প্রকল্প নেওয়ার জন্য, তখন তাদের সুবিধা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। শুধু ফেসবুকে লাইভ এসে বড় বড় কথা বলে আর বিভিন্ন জায়গায় বলে। তাই আপনাদেরকে বলবো আপনাদেরকে একজোট বাঁধতে হবে।
আপনারা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সবাইকে দেখছে সেভাবে কিন্তু আর কাউকে কোনো সরকার কিন্তু আর কাউকে দেখে না। তাই আপনাদেরকে বলবো যে আপনারা একজন মানুষ, এই এলাকার সকল স্তরে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দকে বলবো যে আপনারা হতাশ হবেন না। আপনারা একজন মানুষ, এই আগুই সকল স্তরে শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষজনকে দিয়ে 2026 এই অঞ্চলটা লিড দিতে হবে। মাত্র অল্প ভোটে এই অঞ্চলটা আমরা হেরে আছি। ইন্দাস ব্লক 12,000 ভোটে আমরা জিতে আছি। 24 সালের নিরিখে আমরা ইন্দাস বিধানসভা জিতে আছি। আমরা এখানে বিজেপিকে হারাবো হারাবো হারাবো, এটা আমাদের একটা প্রতিজ্ঞা, কিন্তু সেখানে আপনাদের সক্রিয় ভূমিকা চাই। আমরা জিতে গেছি 2024 সাল, 26 সালও আমরা জিতবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি এখানে আকুই সংলগ্ন সকল নেতৃত্বকে বলবো যে আপনাদের ভূমিকা নিয়ে আমরা জিততে চাই। আপনারা আবার জেগে উঠুন। যেভাবে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিলেন, যেভাবে সিপিএম এর লাল দুর্গ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন, যেভাবে সিপিএম এর সন্ত্রাসকে উপেক্ষা করে সকল স্তরের মানুষকে ইউনাইটেড করে আপনারা সেদিন তৃণমূলকে জিতিয়েছিলেন, আবার বিজেপির চক্রান্তকে হতাশ করে বিজেপির চক্রান্তকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে আপনাদেরকে তৃণমূল কংগ্রেসকে জিতাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করতে হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন প্রতিনিয়ত প্রতি বছরে ভোটের জন্য কিছু না কিছু মানুষজনের থাকে। আজকে দুয়ারে যেমন রেশন 2021 আগে বলেছিল দুয়ারে রেশন দেবো আর লক্ষ্মী ভান্ডার দেবো। আজকে দেখুন দুয়ারে রেশন আপনারা পাচ্ছেন ফ্রিতে, আর মহিলারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন। আবার দেখবেন 2026 আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই কিছু বলবেন। ইতিমধ্যে যেগুলো আমাদেরকে জানিয়েছে সেটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান ঘোষণা করেছিল। 10 লক্ষ করে টাকা আপনার বুথে এসে গেছে। কেউ সেচ করেছে, কেউ ঘাট করেছে, বিভিন্ন কাজ হচ্ছে, এলাকার উন্নয়ন চলছে। একদিকে পঞ্চায়েত সমিতি কাজ করছে, একদিকে জেলা পরিষদ কাজ করছে, একদিকে পঞ্চায়েত কাজ করছে, একদিকে বিভিন্ন জায়গায় কাজ করছে। কিন্তু আমাদের ইন্দাস ব্লকটা আমাদের এমএলএ কিন্তু হেরে আছে। তাই হেরে থাকার জন্য আমরা কি কি পাইনি। যেদিন দেখুন এমএলএ হয়েছে সেদিন থেকে আমাদের কি কি বন্ধ হয়েছে। প্রথম বন্ধ হয়েছে 100 দিনের কাজ। আপনারা মনে করে দেখুন 21 সালে নির্বাচনে জেতার আগে আপনারা 100 দিনের কাজ পেতেন না? আপনারা পেতেন। যখনই এরা 77টা বিধায়ক পেল পশ্চিম বাংলায়, তখন এরা একটা চিঠি লিখলো নরেন্দ্র মোদীকে 100 দিনের কাজের টাকা আটকে দিতে হবে। তাহলে একটা পার্টি আপনি বলুন, আমাদের পার্টিগত চিন্তা থাকে মানুষ কিছু পাক, মানুষ কিছু যেন হ্যারেস না হয়, মানুষের উন্নয়ন হোক। লক্ষ্মী ভান্ডার করার সময় আমরা লিস্ট করি না, কৃষক বন্ধু করার সময় লিস্ট করি না, আমাদের বিভিন্ন যে প্রকল্প বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, যে কোনো প্রকল্পে যান আমরা কোনো রকম লিস্ট করি না। আমরা সবাইকে পাইয়ে দিতে চাই। আমরা সবাই পাক, কারণ সরকারি পয়সা সবাই পাক। আর আজকে বলুন এরা একটা চিঠি লিখলো, বললো 100 দিনের কাজের টাকা যেন না দেয়, আর আবাস যোজনার বাড়ি যেন টাকা না দেওয়া হয়। সেদিন থেকে 21 সাল থেকে আপনার আবাসের টাকা বন্ধ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আন্দোলন, অনেক লড়াই করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়েছিল, দিল্লিতে যে লড়ে এসেছিল, তারপরও 100 দিনের কাজের টাকা দেয়নি, আর আবাসের বাড়ির টাকাও দেয়নি। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলো যে আবাসের টাকা আমাদের ফান্ড থেকে দিয়ে দেবো। সেদিন থেকে আমাদের ফান্ড থেকে, অর্থাৎ রাজ্য সরকারের ফান্ড থেকে আজকে আবাসের বাড়ি দিচ্ছে। আর যাদের এখনো হয়নি তাদের আবার লিস্টে উঠবে, যারা লিস্টে আছে তারাও পাবে। একজন যাদের মাটির বাড়ি একজনও বাদ যাবে না, এটা আমরা তৃণমূল সরকারের পক্ষ থেকে কথা দিতে পারি। আর 100 দিনের কাজ কি হলো? তারা করলো না। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আন্দোলন করলো, লাস্টে কেসে গেল, হাইকোর্টে গেল, হাইকোর্ট রায় দিল গরিব শ্রমজীবী মেহনতি মানুষ তাদেরকে 100 দিনের কাজ দিতে হবে, সুযোগ দিতে হবে। তো হাইকোর্টের কথা শুনে বাবারা সুপ্রিম কোর্ট গেল। সুপ্রিম কোর্ট আবার একই রায় দিয়েছে, বলেছে 100 দিনের কাজ করতে হবে। আপনাদের কাছে আনন্দের সাথে শোনাচ্ছি, আকুই পঞ্চায়েতের মাধ্যমে, ইন্দাস পঞ্চায়েত সমিতির মাধ্যমে আপনার এলাকায় ভোটের আগে 100 দিনের কাজ শুরু হবে। আবার কাজ শুরু করব। বিজেপির হাজার চক্রান্ত, বিজেপি নেতাদের বক্তব্যকে উপেক্ষা করে আবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সেই রায়কে পাথেয় করে আমরা কিন্তু সকলকে নিয়ে 100 দিনের কাজ করব। যাই হোক, বক্তব্যকে দীর্ঘায়িত করবো না, আপনারা অনেকক্ষণ ধরে শুনছেন। আপনাদেরকে শুধু বলবো 26-এর ভোটে একজন মানতে হবে। যে দলটা আমাদেরকে লাইনে দাঁড়াচ্ছে সেই দলটাকে আমরা লাইনচ্যুত করব। যে দলটা আমাদেরকে হ্যারেস করছে তাদেরকে এমন ভাবে থাপ্পড় মারবো গণতান্ত্রিক ভাবে, তারা যেন আর জীবন
করে নির্বাচনে আসে না। আর একটা মনে রাখবেন, এখন বিজেপি দেখতে পাবেন না, কাজের সময় বিজেপি পাবেন না, উন্নয়নের সময় বিজেপি পাবেন না। যত ভোট আসবে দেখবে বিজেপি আসছে ফিস্টি খেতে, মদ খেতে, দালালি করতে, আর মানুষজনকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে। দেখবেন আপনাদেরকে এসে কি বলবে, বলবে অন্নপূর্ণা যোজনায় টাকা দেবো। কোথায় দেয়? কেউ দেয় না। মমতা ছাড়া আমাদের গতি নেই। তাই শীত, গ্রীষ্ম, বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। যাই হোক, আমার বক্তব্যকে দীর্ঘায়িত করবো না। সকলকে বলবো একজোট হয়ে 26শে নির্বাচনে আমরা ছাপাবো। সকলেই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।